আজও লিপি নির্ধারণ হলো না ককবরক ভাষার। অনেক আলোচনা হলো, অনেক কিছু জানা হলো, হয়তো কিছু অজানাও রয়ে গেছে। We left no stone unturned to find out why the script of Kokborok language did not get the recognition for the last 45 years. ককবরক ভাষার লিপি বঞ্চনার শিকার কেন, সেই প্রশ্নের জবাব খোঁজার ধারাবাহিক প্রয়াস করেছি আমরা। তারপর গত 19শে ডিসেম্বর ককবরক ভাষার লিপি বিতর্কের সমাধান কোন পথে, এই শীর্ষক একটি কনক্লেভের আয়োজন করেছিল নিউজ ভ্যানগার্ড। পূর্ব নির্ধারিত ছিল এমবিবি কলেজের অডিটোরিয়ামে হবে সেই কনক্লেভ, কিন্তু অনুমতি দিয়েও পরে তা বাতিল করেন এমবিবি কলেজের প্রিন্সিপাল মহাশয়। কেন এমন করেন তা আজও আমরা জানি না। আমাদের সাথে আপনারা অনেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন আমরা জানি, তবে কনক্লেভ হয়েছে একই দিনে, শুধু স্থান পরিবর্তন হয়েছে। হল ভর্তি মানুষের সামনেই বক্তব্য রেখেছেন দেশের বিশিষ্ট ভাষাবিদ তথা শিক্ষাবিদ প্রফেসর পবিত্র সরকার, রাজ্যের বিশিষ্ট লেখক সাহিত্যিক বিকাশ রায় দেববর্মা, লেখক কুমুদ দেববর্মা ও নিউজ ভ্যানগার্ডের এডিটর ইন চিফ সেবক ভট্টাচার্য। তবে আমাদের প্রশ্ন কিন্তু সেই একই জায়গায়। সরকারি ভাষার স্বীকৃতি পাবার ৪৫ বছর পরও একটি ভাষার লিপি কি হবে তা নির্ধারণ করা গেল না আজও। কেন? সরকারি স্বীকৃতি না পাবার পেছনে কোনো আইনি জটিলতা নেই তো? ককবরক ভাষা যে আজ অবধি তার লিপি নিয়ে বিতর্কে রয়েছে, তার জন্য কোনো আইনি জটিলতা নেই তো? সেই প্রশ্নের জবাব খুঁজছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন ককবরক ভাষার লিপি বঞ্চনা নিয়ে বিশেষ টকশোর, আজ ১৭তম পর্ব। আর আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী মঙ্গল দেববর্মা এবং আকাশবাণীর বিশিষ্ট খবর পাঠক তথা আইসিএটির প্রাক্তন অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্টর বিপুল দেববর্মা। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যে প্রশ্ন আমি সবাইকে করছি এবং সবার কাছ থেকে জানার চেষ্টা করি, বিপুলবাবু প্রথমে আপনার কাছে আসি। আজও লিপি নির্ধারণ হলো না ককবরক ভাষার, কেন? নমস্কার, আপনাদের ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্যে। আসলে বড়ই দুঃখের ব্যাপার যে এত বছর পরেও আমরা ককবরকের লিপি এখনো নির্ধারণ করতে পারলাম না, বরঞ্চ এর মধ্যে চাপিয়ে দিতে চাইছে সংস্কৃত ভাষা বা দেবনাগরী। আর বাংলা তো অলরেডি চাপানোই আছে, কিন্তু মেজরিটি যারা ককবরক ভাষী, যারা ককবরকে কথা বলেন, তারা সবাই চায় রোমান স্ক্রিপ্ট। কিন্তু এখনো পর্যন্ত এই লিপিটা বিতর্কটা গেল না। না হলে তো কবেই এই ভাষা আরো সমৃদ্ধি লাভ করত। এটার কারণ হচ্ছে যে যারাই আমাদের এই শাসন ক্ষমতায় আছেন, তারা চায় না যে এটা ইংরেজিতে বা রোমান স্ক্রিপ্টে হোক, সেটা চায় না, বরঞ্চ বাংলাতেই হোক এটাই চায়। কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ হয়েছে বাঙালি। ত্রিপুরাতে একসময় তো ত্রিপুরীরা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু সময়ের কারণে বা বিভিন্ন কারণে, রাজরাজাদের কারণেই হোক, যেভাবেই হোক, ত্রিপুরীরা সংখ্যালঘু হয়ে পড়েন এবং আর ভাষাটা এখনো তারা ককবরক ভাষাটা বাংলা লিপিতেই লিখতে হচ্ছে। আর তাদের যে মেজরিটি যারা ককবরকে কথা বলেন, তারা যে জিনিসটা চায়, তাদের যে দাবি, সেটা আর হচ্ছে না, যে রোমান স্ক্রিপ্টটা, সেটা হচ্ছে না। কারণ সরকার বা ক্ষমতায় যারা আছেন কেউই চান না যে এটা রোমানে হোক, এটা বাংলাতেই চলছে। এক সময় মনে হয়েছিল যে এই সরকার মেনে নেবেন যে রোমান স্ক্রিপ্টে ককবরকটা চালু হোক, কিন্তু পরক্ষণেই কি জানি হলো, এটা আমরা বুঝতেও পারলাম না যে এটা দাবিটা মানা হলো না। এটা খুবই দুঃখের ব্যাপার। দীর্ঘ প্রায়
150 বছর ধরে এই বাংলা লিপিতেই চলছে এই ককবরক ভাষা। ওকে বিপুলবাবু, আমি আপনার কাছে আসবো। আপনি যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে আলোচনার প্রয়োজন রয়েছে। তার আগে একবার মঙ্গলবাবু আপনার মতামতটা জানি, কেন আপনার কি মনে হয়, বা আপনি সহমত পোষণ করছেন কিনা বিপুল বাবুর সাথে, কেন ককবরক ভাষা আজও তার লিপি নির্ধারণ করা গেল না? হ্যাঁ, প্রথমেই আমি ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে 17তম পর্ব এবং ককবরক ভাষা নিয়ে আপনাদের যে একটা উদ্যোগটা, এই উদ্যোগটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আবার আপনাদের ভ্যানগার্ডকে আমি স্বাগত জানাই। কথা হচ্ছে আমাদের এই যে ককবরক ভাষা, এটা একটা জাতিগোষ্ঠীর ভাষা। ভাষায় এমনিতে চট করে কিন্তু ভাষাটা একটা তৈরি হয় না, সৃষ্টি হয় না। তার জন্য অনেক বাধা বিঘ্নতা এটা অতিক্রম করে একটা জায়গাতে ভাষাটাকে টিকে থাকতে হয় বা রাখতে হয়। আমরা যদি দেখি যে 5000 বছর আগে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে ইতিহাসটা ব্যাকগ্রাউন্ড দিকে যদি যায়, তাহলে পরে এই ককবরক ভাষাটা অলিখিত হলেও, আজকে আমরা দেখার পরে অলিখিত হলেও কিন্তু এত বছর যুগ যুগ ধরে কিন্তু এটা জীবিত আছে। আগে আমরা জানতাম ছোটবেলায় হয়তো শুধু ত্রিপুরার লোকেরাই মনে হয় ককবরক বলে, ককবরকের কথাই ভাষাটা বলে। কিন্তু এখন আমরা বিশেষ করে 90 দশকের পরে, 90 দশকের পরে এটা জানতে পারি যে শুধু ত্রিপুরা রাজ্যে নয়, বাংলাদেশের এবং ইভেন মায়ানমারের কিছু অংশ, মিজোরাম, আসাম, বিরাট একটা অঞ্চলে এই ককবরক ভাষাভাষীর লোকরা রয়েছে। এবং যখন বাঙালি, বিশেষ করে বাংলাদেশের যে বান্দরবন এরিয়া, এগুলো হইলে একদম মারমার, মানে কি বলে এটা, বার্মার একদম কাছাকাছি এরিয়া, এটা অঞ্চল। ওই অঞ্চলে এখনো ককবরক বলে। অথচ আমাদের ত্রিপুরার যে ককবরকবাসী আছে তাদের সঙ্গে কোনো রিলেশনশিপ নেই, কোনো কিছু নাই, কিন্তু তবু ককবরক জীবিত আছে, ভাষাটা জীবিত আছে। এবং এইগুলোতে আরেকটু আমরা পেছন দিকে যদি যাই, লিখিত রূপ কোনো আছে কিনা, এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বলেন বাংলাদেশ, মায়ানমারে এখনো এই ভাষাটা জীবিত আছে, এখানে লিখিত রূপে আছে কিনা। কিন্তু ওখানে এখনো অবধি সেরকম লিখিত রূপ কিন্তু ওইখানে আমরা মানে পাইনি সেরকম। কিন্তু একটা পাইছে, এটা হইল 1883 সালে। 1883 সালে জেডি অ্যান্ডারসন বলে উনি একটা বই লিখেছিলেন, এ শর্ট লিস্ট অফ ওয়ার্ডস অফ দ্য হিল ত্রিপুরা ল্যাঙ্গুয়েজ স্কোয়ার। ওখানে 3টা ভাষায়, মূলত 4টা ভাষায় ওইখানে একটা ওয়ার্ড কম্পারিজন করা ছিল। একটা হলো ইংরাজি, তারপরে হইল হিল ট্রাইবস মানে হিল ত্রিপুরা মানে ককবরক, তারপরে হইল লুসাই আর বড়ো ল্যাঙ্গুয়েজ, বড়ো। এই 3টাতে এটা 4টে ভাষায় মানে টার্মিনোলজি কম্পারিজন করা হয়েছিল। চুক আই যদি বলে তাহলে চুক ককবরক ভাষায় কি বলে, লুসাই ভাষায় কি বলে, বড়ো ভাষায় কি বলে, এইরকম ভাবে একটা তৈরি হয়েছিল। এটা উদ্ধার হয়েছে 1883 সালে। তো এখন বলা যায় একমাত্র ওইটাই আমাদের, যে আমরা একটু দেখার পরে, একটু স্ক্রুটিনি করে ইতিহাসগুলো একটু গেঁথে দেখার পরে ওই বইটাই মানে দেখা গেছে এখন অব্দি। এটা আমাদের ওয়েবসাইটে, গুগলেও অ্যাভেলেবেল আছে বইটা। আপনি এই বইটার নাম ধরে যদি আপনি টাইপ করে দেন তাহলে পরে ওইটা বইটা বেরিয়ে আসবে। ধরুন আপনি বলছেন যে 1883, তাহলে 1883 জেডি অ্যান্ডারসনের বইয়ে, জেডি অ্যান্ডারসন বইটা লিখেছেন কোন ভাষায়? ইংলিশে লিখেছেন, রোমান হরফে লিখেছেন। এখন সেখানে ধরুন আপনি বলছেন চোখ, তো চোখ যদি ইংলিশে লেখা, তাহলে আই লেখা থাকবে EYE। এবার চোখ যদি এখন আমরা ওখানে মকল লেখা আছে, কি কোন হরফে লেখা? এটা সব রোমান হরফ, সব রোমানে। ঠিক, কারণ এটা লুসাইটাও রোমানে এবং বড়টাও রোমানে। আচ্ছা। এবং যতগুলো ওখানে ওনার অনেক বই আছে, এবং ওইটার মধ্যে অনেক ওই সমসাময়িকের যে ইতিহাসগুলো যারা বই লিখে গেছেন, তারা কিছু কিছু পার্ট
ককবরকে লিখে গেছেন তারা, আচ্ছা শব্দগুলা, সেন্টেন্সগুলা, আচ্ছা এবং ওইগুলোতে সমস্তগুলোই মানে ইয়েতে রোমান হরফ ব্যবহার রোমান করা হরফে। হুম, এবং তাও স্বাভাবিক, যেহেতু ইংলিশম্যান, হুম। তো স্বাভাবিক কারণে তারা তো আর বাংলা ভাষা নিজের বা ভাষাটাই নিজের ভাষাটাই উনি ব্যবহার লিখবে করছেন এটা। এবং হ্যাঁ। সেই হরফটা ব্যবহার কিন্তু করেছেন। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওখানে তারা সরাসরি যে রোমানের যে অ্যালফাবেট গুলো আছে এইগুলো শুধু ব্যবহার করে, ওইটা ব্যবহার হয়েছে কিন্তু কিছু কিছু জায়গাতে, যেমন রাজা, রাজা লিখতে গিয়ে আর যে এর উপরে একটা টানা দিয়ে লিখেছে আচ্ছা। রাজা, আচ্ছা বা ওখানে যদি আমরা এই যে রাজমালা, হুম, রাজমালা, এই মালাগুলাতে ওই র্যাপের মতো এরকম করে করে কিন্তু দিয়েছে ওইখানে। ওকে, মানে এটা বোঝানোর জন্য যে এটা ককবরক হ্যাঁ, ককবরক ভাষা, হ্যাঁ। কিন্তু লেখা হয়েছে রোমান হরফ। রোমানে। রোমান হরফ। এটা এটা অ্যাভেলেবেল আছে মানে ইয়েতে, ওকে, এই বইটা। চলুন আমরা এবং আসলে এবং হ্যাঁ, তারপর আমি আরেকটু মানে ইয়ে করে দেই, হুম। তারপরেই কিন্তু আমাদের এটা 1897-98 সালে হুম, দৌলত আহমেদের মানে ইয়াতে ককবরক ককবরক বই, ককবরমা, এটা ককবরমা। ব্যাকরণ বই লেখা প্রথম হয়, যেটা লেখা হয়। প্রথম লেখা হয়, কিন্তু ওইটা বাংলা দিয়ে। হুম, কারণ এটা তো স্বাভাবিক, কারণ তার যে রাজন্য আমল থেকে বাংলাতেই চলছিল, বাংলাতে বাংলা চলছিল, লিখিত বা আকারটা বাংলা ছিল। হ্যাঁ, বা দৌলত আহমেদ সাহেব হুম, উনিও বাংলা মানে ইয়ে ছিলেন, বাংলাভাষী বাংলাভাষী। ইয়ে ছিল, যার কারণে Scholar ছিলেন, স্কলার ছিলেন। একটা এখানে ইয়েটা হলো রাজমালাতে একটা জায়গাতে বলা আছে যে রাজমালা কি বলে, পূর্বে রাজমালা ছিল হুম, ত্রিপুর ভাষাতে। ত্রিপুর ভাষাতে। এটা ধর্মমাণিক্যের চ্যাপ্টারে এটা সেকেন্ড পার্টে লেখা আছে। আচ্ছা পূর্বে রাজমালা ছিল ত্রিপুর ভাষাতে, হুম, কিন্তু এখন শুধু ত্রিপুর ভাষা বলা হয়েছে। ভাষা বলতে তো এখন ল্যাঙ্গুয়েজ ছিল, ভাষা ছিল। হুম, এখানে এই কারণে ইন্টারেস্টিং একটা ব্যবহার হচ্ছে, কারণ যখন ধন্যমাণিক্যের আমলে যখন রাজমালা লেখা হয়, তখন এটা এটা ইতিহাসটা বলেছিল, গল্পটা মানে স্টোরিটা বলেছিল আমাদের চন্তায়, আচ্ছা দুর্লভেন্দু চন্তায়। হুম, দুর্লভেন্দু চন্তায় বলেছে দণ্ডমাণিক্যকে, ককবরকে, হুম, এটা অন্য ভাষায় বলতে পারবে না, এরকম আমাদের একটা প্রচলিত আছে। আচ্ছা রাজার যে ইতিহাসটা এটা সবসময় নিজের ভাষাতে ককবরক ভাষায় বলা হয়েছে। বলতে হয়। হুম, কিন্তু ওইদিকে অন্যদিকে আরো দুইজন পণ্ডিত ছিল, হুম, সংস্কৃত পণ্ডিত, বানেশ্বর আর শুক্রেশ্বর। হুম, ওনারা তার ককবরক বুঝেন না, হুম, ওনারা হলো সংস্কৃতে এক্সপার্ট। আচ্ছা শুক্রেশ্বর, বানেশ্বর হলো সংস্কৃতে এক্সপার্ট। হুম, আর মহারাজা হইল গিয়া ধন্যমাণিক্য, সে ডুয়েল ভাষাতে এক্সপার্ট, আচ্ছা বলতে গেলে ট্রিপল তিনটা ভাষাতে সে এক্সপার্ট। হুম, একদিকে ককবরক ভাষা, চন্তায় ককবরক ভাষাতে বলছে, হুম, এবং সে ওইটাকে সংস্কৃতে বলছে, আচ্ছা ট্রান্সলেট করে সংস্কৃতে বলছে, সংস্কৃতে বলছে, হুম, আর নতবা সে বাংলায় বাংলাতে বলছে। বলেছে। হুম, যদি মহারাজ বাংলাতে বলে তখন না ওই যে শুক্রেশ্বর বানেশ্বর ওনারা বুঝতে পেরেছে, আদারওয়াইজ তো এটা বুঝলো নহিলে। হুম, তার মানে এখানে দণ্ডমাণিক্য ককবরক ভাষা জানতো, হুম, এবং সে বাংলা ভাষাও ভালোই জানতো, হুম, এবং সংস্কৃতও জানতো। সংস্কৃতও জানতো। আচ্ছা তো ওই সময় থেকেই যেহেতু এই ভাষাটা লেখা হয়, এই যে রাজমালার যে কথাটা, হুম। এখানে একটা যুক্তিযুক্ত রয়েছে এখানে। না ঠিক সেই এটা- জিনিসটা তো এটা- একদম সেটা অনেকটাই আমরা আলোচনা করেছি, অনেকগুলো অনুষ্ঠানে আমাদের আলোচনা হয়েছে যে ত্রিপুর ভাষা ছিল, এমনকি ককবরক ভাষার নিজস্ব লিপি কলমও ছিল, যেগুলো সংরক্ষিত রাখা যায়নি বলে আজ ককবরক ভাষার নিজস্ব লিপি নেই, এবং নিজস্ব লিপি না থাকার কারণেই লিপি নিয়ে ককবরকের এতটা বিতর্ক। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক আলোচনা করেছি বিতর্কটা কেন হচ্ছে, কোথায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, কেন ককবরক ভাষার লিপিটা এখনো সরকারি স্বীকৃতি পাচ্ছে না। ভাষা স্বীকৃতি পেল কিন্তু লিপির কোনো স্বীকৃতি পেল না। তো সেই বিষয় নিয়ে কথা তো বলছি অবশ্যই। মঙ্গলবাবু, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আরেকটু জেনে নেই বিপুলবাবুর কাছে। বিপুলবাবু, আপনি অনেকদিন অল ইন্ডিয়া রেডিওতে, আকাশবাণীতে সংবাদ পাঠ করেছেন, পাশাপাশি আপনি আইসিটিতেও ছিলেন এবং সেখানে আপনি ডেপুটি ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এখন কথা হচ্ছে, তার মানে একদিকে আপনি সংবাদ জগতে ছিলেন, একদিকে আপনি সংস্কৃতির সঙ্গে একদম সরাসরিভাবে যুক্ত ছিলেন। আপনারা যখন কাজ করতেন সেই সময়ে লিপির জন্য কি ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়েছে? দেখুন, লিপির জন্য সমস্যাটা ঠিক হয়েছে বলে আমার মনে পড়ে না, তবে কিছু কিছু জায়গায় আমরা মানে অসুবিধায় পড়তে হয়, যেরকম যেটা যদি বাংলাতে লিখতে গিয়ে
যেই সমস্ত আকার ইকার ওকার এই সমস্ত ব্যবহার করি, সেটা যদি আমরা রোমানে লিখতে পারতাম তাহলে গিয়ে এইগুলো উচ্চারণটা আর একটু সহজ হতো এবং প্রনাউন্সিয়েশনটা সুন্দর হতো, এরকম মনে হয়েছে আর কি। আচ্ছা। যেমন কক্তমা, কক্তমা শব্দটা যদি আমি এখন বাংলা শব্দ দিয়ে বাংলা এই হরফ দিয়ে লিখতে চাই, তো ঠিকভাবে এই কক্তমা কথাটা কক্তুমা হয়ে যাবে বা কক্তমা হয়ে যাবে। আচ্ছা। এটা যদি আমি এই রোমানে লিখতে পারতাম তাহলে এটা কক্তমা কথাটা কক্তমাই হইতো, মানে খবর যেটা, এটা আর কি এই ধরনের আর কি। বিপুলবাবু, এখানে ধরুন আপনি তো সংবাদ পাঠ করতেন, তাহলে আপনাদের যে স্ক্রিপ্ট দেওয়া হতো সেই স্ক্রিপ্টগুলো কোন হরফে থাকতো? বাংলাতেই থাকতো। বাংলাতে থাকতো, ঠিক। আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি এবং এখানে বাংলা চাপানো হয়েছে আপনাদের উপর, পাশাপাশি ধরুন এখন অন্য ভাষা চাপানোর চেষ্টা হচ্ছে। এখন কথা হচ্ছে কোনো একটা জায়গায় কি বিপুলবাবু মনে হয় না যে এই যে আমরা যেটা শুনেছি, যেটা মঙ্গলবাবু যেখান থেকে শুরু করেছিলেন, যে রাজন্য আমল থেকে তৎকালীন রাজারা, ত্রিপুরা রাজ্যের রাজারা যারা বাংলা ভাষীদের আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ পরিবারে, এবং সেখানে শিক্ষার আঙিনায় আলোকিত করার জন্য বাংলা ভাষার একটা বিরাট বড় ভূমিকা ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য, জাতি গোষ্ঠী নির্বিশেষে ত্রিপুরা রাজ্যের জনগোষ্ঠীর জন্য ভাষার বিকাশের জন্য, মানুষের অগ্রগতির জন্য বাংলা ভাষার একটা অবদান রয়েছে বলে মনে হয়? অবশ্যই আছে, একদম। কারণ তা না হলে রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার কিভাবে আসতেন ত্রিপুরায়? একদম। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো 7 বার আনা হয়েছে না, সেটা তো আমাদের রাজাই প্রথম চিনেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কি জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুর কে। রবীন্দ্রনাথ ঠাকুরকে সারা বিশ্ব যখন চিনত না, তখন এর আগেই চিনতে পেরেছেন আমাদের রাজা মহারাজারা। তো এটা তো খুবই মানে সুখের বিষয় যে সমস্ত জনগোষ্ঠীদের ভাষার দিক থেকে হোক, তাদের সংস্কৃতির দিক থেকে হোক, সব দিকে ডেভেলপ করার জন্যই বাংলাটা আমাদের মহারাজারা এনেছিলেন। কারণ তখনও তো কোনো লিপি ছিল না, ককবরকের কোনো লিপি ছিল না তখন। ওকে, একটু অন্যদিকে যাই। মঙ্গলবাবু, আপনাকে পেলাম আজ, আপনি আইনের সঙ্গে যুক্ত। কথা হচ্ছে যে লিপি নির্ধারণ এবং সেটা স্বীকৃতি, সরকারি স্বীকৃতি দেবার পেছনে বা না দেবার পেছনে কোনো আইনি জটিলতা রয়েছে কিনা? হ্যাঁ, আমি ওইটাকে বলবো আইনের মানে ইয়েতে। এর আগে আমি আরেকটু আপনার যে বাংলা ভাষাতে রাজভাষা আমাদের ত্রিপুরা রাজ্যে রাজন্য আমল থেকে প্রচলিত, এটা অনস্বীকার্য, এটাতে কেউ অস্বীকার করতে পারবে না। নতুবা সেই 14 মানে সেঞ্চুরিতে, মানে 14 সেঞ্চুরিতে এই রাজমালাটা লেখা হয় ধন্যমাণিকের আমলে, এবং ওই সময় এটা বাংলাতে লেখা হয়। তো এই যে সেই 14 মানে চতুর্দশ কি বলে মানে ইয়াতে শতকে, ওই সময় বাংলা ভাষা এইভাবে একটা উন্নত একটা, যেভাবে লেখা হোক, তার পোয়েটিক সিস্টেমে হোক মানে ইয়াতে হোক, কিন্তু এই যে লেখাটা ইভেন বাংলা সাহিত্যের বাংলা ইতিহাসেও সেরকম এত উন্নত মানের মানে ছিল না সেই সমসাময়িকে। এটাতে তখন যে বেঙ্গল এশিয়াটিক সোসাইটি বলে ওই সময় ছিল, ওইখানে কি বলে এই রাজমালার উপরে রেভারেন্ড কি মানে ইয়ে ছিল একজন, রাজমালা মানে ইয়ে করেছিল, এটা ইংরেজিতে মানে ইয়ে ব্যাখ্যা দিয়েছিল। আচ্ছা, রাজমালার অনুবাদ করেছিল না, ইংরেজি এটার উপরে একটা আলোচনা করে এটা লিখেছিল। আচ্ছা, ওকে। এটা ওই সময় খুব বিখ্যাত মানে ইয়া, এবং ওই সে অনেক জায়গাতে বাংলা ভাষার উপরে সেও বলে গেছে যে হ্যাঁ এত উন্নত মানের এবং এরকম ভাষা খুব কমই পাওয়া যায়। ঠিক, মানে আমরা তাহলে পাশাপাশি রাখতে পারি, আমরা এই জায়গাটাকে রাখতে। আপনি যেটা বলছেন রাজমালার গুরুত্ব, যিনি ব্যাখ্যা করে গেছিলেন, যার কথা বলছেন আপনি, নামটা বলতে পারছেন? জেমস লং। ওকে, উনি একদিকে রাজমালারও প্রশংসা করেছেন এবং উনি বাংলা ভাষারও প্রশংসা করেছেন। তো এটা অনস্বীকার, কিন্তু
প্রবলেমটা কোথায় হয়ে গেছে, হুম। এটাও অনস্বীকার্য যে আমাদের যে ককবরকটা সেরকম ভাবে তখনও সরকারি কাজে কিন্তু ব্যবহার হয়নি। হুম। সমস্ত রকম যে দলিল দস্তাবেজ আইন কানুন যতগুলো লেখা হয়েছে তৎকালে বাংলাতে সব বাংলাতেই লেখা ছিল। এটা অনস্বীকার্য, এটা ইতিহাসের ব্যাপার। রাজন্য আমলে যেগুলো রাজন হয়েছে, আমলে যে হয়েছে, মানে ঠিক। দলিল দস্তাবেজ গুলো দেখলে পরে আর এটা কি খুব সম্ভবত এই যে লিপি না থাকার কারণেই সমস্যাটা মনে হয়েছে বলে? হচ্ছে তো তাই। মূল কারণটা এটাই যে লিপি হ্যাঁ। যেহেতু নেই, লিপিটা বাংলার আছে, বাংলাতে লিখে নেয়। এবং শুধু লিপি না, লিপি তো কিভাবে ভেসে থাকবে, তাকে ওই লিপিটাকে যদি ব্যবহার করা না হয়, হুম। ওইটা যদি সার্বজনীন করা না হয়, ওইটা একটা ছোট্ট জায়গার মধ্যে থাকলে হয় না, হুম। এটা স্প্রেড করতে হইব। হুম। যদি স্প্রেড হয় তখনও না তার লিপিটার কদর বাড়ে। ঠিক। তো যার কারণে তখন হয়তো ওই সময়ের যে প্রজারা ছিল তখন তো কেউ শিক্ষিত ছিল না, হুম। পড়াশোনা ছিল না, মানে ইয়ে ছিল না। যদি কোনো একটা যদি বের করে দেওয়া হয় হুম। কোনো নোটিফিকেশন ওই ল্যাঙ্গুয়েজে, পড়তে পারবে তাহলে না। পড়তে পারবে না, পড়বে কে, সে জানতে হইব তো। হুম। হুম। তো যার কারণে তখন হয়তো বা এটা আমরা একটা আইডিয়াতে একটা নিতে পারি যে রাজতন্ত্রের সময় রাজকার্য পরিচালনার যে ব্যবস্থাপনা, হুম। যে মেকানিজম সিস্টেমগুলো ছিল লিখিত, মানে এতে আগে তো লিখিত ছিল না, মনে হয় মোস্ট প্রবলেম দণ্ডমাণিক্যের পর থেকেই লেখালেখি লেখা, ঠিক। শুরু হয়। এর আগে কিন্তু ছিল না, তখন শুধু মুখেই চলতো, হুম। সমস্তগুলা মানে ইয়েতেই চলতো। কিন্তু যখন আমরা ভারতবর্ষের সাথে যোগদানের পর, বিশেষ করে 1949 সালে, হুম। তখন তো এটা স্বাভাবিক, ইন্ডিয়ার যে সমস্ত আইন কানুনগুলো আমাদের উপরে সেটা লাগু হয়েছে। এসে পড়ে। হুম। তখনই আমাদের যে ইয়েতে ইন্ডিয়াও তো একই অবস্থা, নতুন যেহেতু দেশ মানে ইয়ে হয়েছে, স্বাধীন হয়েছে। 1963-তে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট হিসাবে ইন্ডিয়া গভর্নমেন্ট হুম। ইয়ে করে, হুম। এটা পার্লামেন্ট পাস করে অ্যাক্ট আইন তৈরি করে। ওই আইনটার ভিত্তি করে সারা, ওখানে দুইটা পার্ট আছে, একটা হলো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর একটা হলো রিজনাল ল্যাঙ্গুয়েজ। হুম। এটা আমাদের সংবিধানে ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন তখন 60 দশকে হুম। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি হবে হুম। এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছিল এটা। এবং যেটা মানে অ্যাসেম্বলি, ওই সময় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পর্যন্ত এই ইস্যুটা উঠেছে যে আমাদের ন্যাশনাল ভাষাটা কি হবে, আচ্ছা। জাতীয় ভাষাটা কি হবে, এখানে কি হিন্দি হবে না আদার ল্যাঙ্গুয়েজ হবে। তখন অনেক কিছু চুলচারা মানে বিশ্লেষণ করে হুম। ইভেন সাউথ ইন্ডিয়ার যত মানে তাদের সঙ্গে সবচেয়ে বেশি মানে ইয়ে ছিল, কিন্তু যেহেতু হিন্দু বলয় যে সমস্ত অঞ্চলগুলো রাজ্যগুলো রয়েছে এগুলো তো সবাই হিন্দির পক্ষে ছিল, যার কারণে হিন্দিতে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। আচ্ছা। এবং তখন থেকে ওখানে রাষ্ট্রভাষার জন্য এই দেবনাগরী স্ক্রিপ্টটা রাখা হয়, আর এটার সঙ্গে চলবে ইংলিশ। তো দুইটা হইলে আমাদের রাষ্ট্রভাষা, একটা হইলে হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা হইলে হিন্দি আর একটা হইলে ইংলিশ। এখন রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে কিছু কিছু এটা ইন্টার স্টেট গুলোতে যারা কমিউনিকেশন করতে পারে বা যে রাজ্যটা স্বাভাবিকভাবে যে ভাষাটা বেশি ব্যবহার হয় অফিস আদালত পরিচালনার ক্ষেত্রে, তাদেরকে রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তাদেরকে স্টেট ল্যাঙ্গুয়েজে তারা ডিক্লেয়ার করতে পারে। এটা আমাদের আর্টিকেল 350 ধারাতে এটা বলা আছে যে রিজনাল ল্যাঙ্গুয়েজটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কিভাবে এটা মানে ইয়ে করতে পারে। যেমন আমাদের যেমন বাংলা ভাষাটা এটা হলো ওয়েস্ট বেঙ্গলের ভাষা, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের ভাষা, বাংলার ভাষা, এবং এই ভাষা হিসেবে এটা ওই অষ্টম তফসিলে গেছে বাংলা ভাষা হিসেবে। তো বাংলা ভাষা তো অলরেডি অষ্টম তফসিলে আছেই। যখন অষ্টম তফসিলে যায় ওই সময় বলা থাকে কোন কোন রাজ্যে এই ভাষাগুলো, এই বাংলা ভাষাটা ব্যবহার হচ্ছে ওই সময়। এটা 50 দশক দিকে। তখন কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের ত্রিপুরাতে ওইখানে ইনকর্পোরেট ছিল না। আচ্ছা। বাংলা ভাষাতে 1950 যখন বাংলা ভাষাটা এর ছিল ঢুকে, তখন কিন্তু ত্রিপুরায় ইনক্লুড ছিল না। আচ্ছা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ছিল তখন, ওয়েস্ট বেঙ্গল ছিল, আসাম ছিল, এবং বিহারের কিছু অংশ ছিল, আচ্ছা, উড়িষ্যা, এরকম কিছু কিছু অঞ্চল নিয়ে মানে ইয়া ছিল। তখন এটা বাংলা ভাষায় ওইখানে মানে প্রচলিত ছিল বলে ওই ত্রিপুরার উল্লেখ ছিল না, বাংলা যে প্রচলিত আছে এটা উল্লেখ ছিল না। আচ্ছা। তারপরে কি হইল 1964-এ আমাদের এখানেও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 1964 তৈরি হয়। তখন আমাদের এটা ছিল টেরিটোরিয়াল কাউন্সিল, টিটিসি, আমাদের স্টেট, তখন ফুল স্টেট হয়নি। তখন এখানে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এই যে এটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটা, আচ্ছা, এই যে ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1964 এটা তৈরি হয়। ভেরি ইন্টারেস্টিংলি এখানে ইংরেজির পাশাপাশি বাংলাও ব্যবহার হইবে বলে বলা হয়।
আচ্ছা এখন ওই লেগে টু অ্যাডপ্ট দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বলে কিন্তু বলা হয়, কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা অ্যাডপ্ট হলেও কিন্তু এটা ব্যবহার হয় নাই। আচ্ছা কি কারণে? কারণটা হচ্ছে এই যে ভাষাটার যে মানে আইনটার 1964 সালে যে আইনটা, ভাষা আইনটা, একটা রুল তৈরি হয়ে 1999-এ, আচ্ছা মানে 20 বছর পর, আচ্ছা 1999-এ 20 বছর পর এই ভাষাটা মানে কি বলে ওইটাতে আমি আছে, মানে ওই রুলসটা হয়, রুলস ফ্রেম হয়। ওকে এর মধ্যে 1979-এ অ্যামেন্ডমেন্ট করে মানে ককবরককে ইনকর্পোরেট করা হয় এই আইনে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। তখন দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের এই আইনে একটা বলা আছে, এখানে সেকশন 2-তে যদি কোন আইনটা অ্যাপ্লাই হইব, অ্যাপ্লাই হওয়ার জন্য স্টেট গভর্নমেন্ট নোটিফিকেশন করে, আলাদা নোটিফিকেশন করে করতে হবে। আচ্ছা এখানে একটু যদি ক্লিয়ার করেন। হ্যাঁ, এটা আইনের এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবং এটা আপনি আপনি যেটা বললেন আইনের প্যাচ এটা মানে এটা 1964-এ এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আমাদের রাজ্যে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। তখন কাকে, বাংলাকে বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, তো তখন ইংরেজি ছিল। ইংরেজি ছিল, হ্যাঁ, ইংরেজির সঙ্গে এটাতে 19 আমাদের এটা ইন্টারেস্টিং 35 ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আছে এগুলা। আমি এগুলো আমি 1964 থেকে ধরছি, 1964-এ তখন ইংরেজির সঙ্গে বাংলাকে ধরা হয়েছে। হ্যাঁ, তখন গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963 ওইটার ভিত্তিতে আমাদের ইয়াটা ছিল, ইউনিয়ন টেরিটরি ছিল তখন আমাদের ত্রিপুরা রাজ্য। তো ওই আইন বলে ওইখানে ইংরেজি চলতো, এখানে বলা আছে ইংরেজি চলবে, কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাটা অ্যাডপ্ট করা হলো। এই কারণে এখানে প্রথমে বলা আছে টু প্রোভাইড ফর দ্য অ্যাডপশন অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে শুরুটাতেই আইনের শুরুটাতেই বলা আছে। কিন্তু সেই 64 থেকে এটার কোনো ব্যবহারে, এই যে এখানে একটা জায়গাতে বলা যায় উইথ এফেক্ট ফ্রম সাচ দ্যাট এজ স্টেট গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট, সে কইতিব যে বাংলা ভাষাতে আমি এইভাবে এটা চালু করলাম এত তারিখ থেকে। আচ্ছা, এরকম ভাবে এটা বের করতে হবে। এটা বাইর করছে মাত্র 1999-এ। তার মানে 64 থেকে 99 অবধি গভর্নমেন্ট চেষ্টা করে বাংলাতে হতো, কোনোই নাই, বাংলাও নাই। তাহলে এই 64 থেকে বা আমি 72-র পর থেকে গভর্নমেন্ট যে নোটিফিকেশন গুলো সেগুলো ইংলিশে হচ্ছিল, সব ইংলিশে। 30 বছর বাংলাতে 1974-এ বাংলা পরিভাষা কমিটি হয়েছিল আমাদের ত্রিপুরাতে। আচ্ছা, 1964-এ 74 আচ্ছা 74, কিন্তু ওইটা শুধু পরিভাষা কমিটি গঠন করে শেষ হয়ে গেল, ওইটা কোনো মানে কার্যকর হয় নাই পরিভাষা কমিটি। এবং তার পরবর্তী সময় আমাদের তখন ইয়া ছিল বীরচন্দ্র দেবের উকিল ছিল, উনাকে মানে চেয়ারম্যান করে ককবরকেরও একটা কমিটি করছিল তখন। আচ্ছা, ওইটারও কোনো মানে ইয়া হয় নাই। 1974 বলছেন? না, এটা আফটার 74। আচ্ছা, 74 এর পরে, অনেক পরে, 77 দিকে। তাহলে এখন কথা হচ্ছে বাংলা ভাষাকে ইংলিশের পাশাপাশি বাংলা ভাষাকে অ্যাডপ্ট করা হলো 1964। 1964-এ অ্যাডপ্ট করার পর 1999-এ গিয়ে রুলস করা হলো। কিন্তু 99-এর আগে 19 জানুয়ারি 1979 আবার ককবরককে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ করা হলো। হ্যাঁ, কিন্তু করলেও কি কোনো, যেহেতু এটা গেজেট নোটিফিকেশন করে বলা হয় না, যার কারণে এটা হয় না। এই কারণে আমি দেখাচ্ছি আপনাকে এখন এই যে এটা হচ্ছে এটা ল ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন বাইর করছে, বাইর করে কইছে যে এটা 29 এপ্রিল 1999। যদি হয় আমি আপনাদের দিয়ে যাবো, এটা আমার এখানে কপি আছে। ওকে, এটা হলো এক্সারসাইজ, এটা আমাদের সেকশন 2-তে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1964 অনুযায়ী দ্য স্টেট গভর্নমেন্ট হিয়ারবাই অ্যাপয়েন্টস 1st day of May 1999 as date from which the Bengali language and the Kokborok language shall be the language to be used for all or any of the official purpose of the state of Tripura. তার মানে 1st May, 1 মে 1999 থেকে মাত্র নোটিফিকেশন দিয়ে জারি করা হলো যে বাংলা এবং ককবরক একসঙ্গে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হইব। তখন থেকে কিন্তু মানে ইয়াটা এই যে আলটিমেটলি এটা কি গ্যাজেট নোটিফিকেশন, এটা ল ডিপার্টমেন্টের এটা নোটিফিকেশন, তাহলে এটার পরে কি তাহলে ইমপ্লিমেন্টেশনে এসেছে নাকি? তারপর এখনো তো ইমপ্লিমেন্টেশন এটার লগে আমরা দেখতে প্র্যাকটিক্যালি কি রকম হচ্ছে। সেটাই ছিল যে এখানে বলা হচ্ছে 64 ঠিক আছে অ্যাডপশন বেঙ্গলি, তারপরে 79-এ অফিশিয়ালি ককবরক ল্যাঙ্গুয়েজকে ঘোষণা করা হলো, কিন্তু
29 এপ্রিল 1999-এ এই নোটিফিকেশন, যেটা 1 মে 1999 থেকে বেঙ্গলি এবং ককবরককে অফিসিয়ালি নোটিফিকেশন বা যে কোনো কাজের জন্য ব্যবহার করা হবে। এখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ত্রিপুরা গভর্নমেন্টের যে নোটিফিকেশনগুলো বেরোয় সেগুলো কোন ভাষাতে বেরোয়? 2022 সাল অবধি আপনি অফিসে ছিলেন বিপুলবাবু, আইসিটি ডিপার্টমেন্ট যে নোটিফিকেশনগুলো আপনারা বের করতেন সেগুলো কোন ভাষায় বেরোতো? সেগুলো তো ইংরেজি ভাষাতেই, নোটিফিকেশন তো সব ইংরেজিতেই বাইর হতো, কোনো সময় তো বাংলা ভাষায় বের হতো না। তাহলে এই 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 হ্যাঁ, মঙ্গলবাবু, এটা তাহলে কি, এটার কোনো ভ্যালু নেই তাহলে? না এটা কার্যকরী তো করা হয়নি, ভ্যালু তো সাবসিকুয়েন্ট না আসলো 99-এ। আচ্ছা, 99-এ এই 99-এ যখন এটা 99-এর রুলস, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রুলস 1999, ওকে, এখানে সমস্ত বলা আছে কিভাবে মানে ইয়ে হইব। বাংলা ভাষাতেও যদি আপনি অ্যাপ্লিকেশন করেন বাংলাতে এটা রিপ্লাই দিতে হবে, ককবরকে যদি এটা ঠিক, ককবরকে রিপ্লাই দিতে হবে। আচ্ছা, বাংলা এবং ককবরক উভয়তে আপনি যে কোনো ইয়ে করতে পারবেন। এবং আপনি বিধানসভাগুলোতে যত প্রসিডিং গুলো হয় এটা সমস্ত বাংলার সঙ্গে ককবরকেরও মানে প্রসিডিং লিখতে হইব। এবং যত গভর্নমেন্ট নোটিফিকেশন আছে, ইভেন গ্যাজেট নোটিফিকেশন, এভরিথিং সব মানে ইয়াতে এই দুইটা ভাষাতে ইয়ে করতে হবে। এখানে সব বলা আছে এখানে। আচ্ছা, এই মানে এই রুলস এর মধ্যে 1999-এর এই রুলস এর মধ্যে সব বলা রয়েছে আপনি বলছেন। এখন তাহলে এর পরও বলছেন যে বিভিন্ন জায়গায় বা গভর্নমেন্টের যে কাজকর্মগুলো হয় সেগুলোতে এগুলো মান্যতা দেওয়া হয় না। ওকে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা এখানে হচ্ছে হয়তো যদি একটু দেখি, অনেক সময় ট্রান্সলেটরের প্রবলেম, অনেক সময় বাংলা ভাষাতে অনেক টাইপিস্ট জানাও খুব কম ওই সময় থেকে আমরা যদি চিন্তা করে আগে। এবং এটা যখন পরিভাষা কমিটি যখন একটা রিপোর্ট দিছিল, ওই রিপোর্টে এটা বিধানসভাতে তখন পাবলিশ হয়েছিল এই পরিভাষা কমিটির সাবজেক্ট ম্যাটারটা। ডকুমেন্ট কিন্তু নাই, কিন্তু বিধানসভার প্রসিডিং এ আছে এই ম্যাটারটা, এবং ওইখানে কপি আমার কাছে আছে অ্যাভেলেবেল। আচ্ছা, যে পরিভাষা কমিটি কিভাবে এটা বাংলা ভাষাকে অফিসিয়াল ইয়াতে চালু করার জন্য কি কি পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছিল, কিন্তু গভর্নমেন্ট কিন্তু নেয় নাই। ককবরক তো তখন মানে এই হয় নাই, অফিসিয়াল হিসেবে ডিক্লেয়ার হয় নাই। ইভেন বাংলাটাও সেরকম মানে ইয়ে হয়নি, ব্যবহার্য নাই। ঠিক, মানে সে তো আমরা এখনো দেখছি নোটিফিকেশন তো সেটা ইংলিশে বেরোচ্ছে। তাহলে এখন এই স্বীকৃতিটা দেবার পেছনে মানে এখানে কোনো আইনি জটিলতা কিছু আছে কি? আইনি ধরুন, মানে আমি বলছি 1964 আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনার কথা, সবটা হয়তো বুঝতে পারেনি আমরা আইনি ব্যাপারটা। 1964-এ বাংলাকে অ্যাডপ্ট করা হয়েছে, 1999-এ রুল করা হয়েছে, এবং তার মাঝখানে 1964 আর 1999-এর মাঝখানে 79-এ ককবরক ভাষাকেও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে। তার মানে মান্যতা দেওয়া হয়েছে বাংলা এবং ককবরককে, এবং 99-এ সেটা ওপর লিগ্যালি স্ট্যাম্প পড়ে গেছে, দিস টু ল্যাঙ্গুয়েজেস উইল বি ইউজড ইন অল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট। ওকে, ফাইন। তারপর প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে রাজ্যের যে বিভিন্ন অফিসিয়াল গভর্নমেন্টের কাজগুলো সেখানে হচ্ছে কি হচ্ছে না সেটা পরের ব্যাপার। এখন কথা হচ্ছে যে এই বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, সে নিজস্ব লিপিতে লিখছে। যদি লেখার প্রয়োজনও হতো গভর্নমেন্ট অফিসিয়ালসে তাহলে বাংলা ভাষার লিপিতে লিখতে পারে, কিন্তু ককবরক ভাষার লিপি বাংলাতে ছিল। কিন্তু ককবরক ভাষার লিপির জন্য কোনো ধরনের লিপিটা নির্ধারণ করার জন্য কোনো ধরনের আইনি জটিলতা আছে কি? না, ওখানে আইনি জটিলতা করে নেই, যার কারণে এটা গভর্নমেন্ট করতে পারে। আচ্ছা, যার কারণে প্রথম এটা লিপির জন্য ইয়ে করেছে 1991-এ সমাজতন্ত্র ত্রিপুরার এটা কমিশন হয়েছিল, এটা পার্টিকুলার স্ক্রিপ্ট ইস্যু নিয়ে। তারপরে আমাদের পবিত্র সরকার কমিশন 2004-এ এটা পুরোপুরি স্ক্রিপ্ট বিষয় নিয়ে। তো এইগুলো হলো গভর্নমেন্টের মানে কনস্টিটিউটেড বডি। ঠিক আছে, 1999-এ কেন মানে ইয়ে হয়েছিল, এটা হইল যেহেতু এই যে ককবরক ভাষাভাষীর যে লোকেরা তারা স্ক্রিপ্ট ম্যাটারটা এটা তারা তৈরি করতে পারছে না। দুইটা দলের মধ্যে মানে দুইটা শিবিরে যুযুদান হয়ে রয়েছে। আচ্ছা, যার কারণে এটা গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে হয়, গভর্নমেন্ট এক্সপার্টদের মানে ইয়ে করতে হয়, বসাইতে হয় যে দেখো এটা এবং সমাজতন্ত্র কমিশনের যে মানে রিপোর্টটা এটা ততটা মানে এত মানে এলিস্ট্রেট করা না হইলেও পবিত্র সরকার কমিশনে এটা কিন্তু একদম সমস্ত ডিটেল রিপোর্ট আছে ওইখানে। আচ্ছা, কুশিনারিজ তৈরি করা, এভরিথিং, তারা পাড়ায় গিয়ে, স্কুলে গিয়ে, মাস্টারদের গিয়ে, সমস্ত গিয়ে, গ্রামে গিয়ে, পাহাড় অঞ্চলে গিয়ে, এইভাবে তারা এটা কালেক্ট করেছিল কুশিনার দিয়ে দিয়ে। ওইখান থেকে উঠে এসেছে প্রায় 70% মতো রোমানের ফেভারে।
এবং লাস্ট অবধি তারা এটা স্ট্যাটাস কো করে দিয়ে গেছে ওকে, যে এখানে বাংলা এবং রোমান দুইটাই চলবে, স্ট্যাটাস কো মেনটেন হবে, যেভাবে চলছে এইভাবে চলবে। ওকে, তো হ্যাঁ বলুন। কিন্তু যে ব্যাখ্যাগুলো দিয়ে গেছে ওনারা এবং যে রিকমেন্ডেশন দিয়ে গেছে এটা কিন্তু সমস্তটাই রোমানের ফেভারে, ঠিক। এটাতে কোনো মানে অবশ্যই এটা যারা ব্যবহার করছেন, আপনি বলছেন রোমানের ফেভারে। দর্শক বন্ধুরা, আপনাদের জানি রাখি, প্রথম দিন থেকে আমরা যে কথাটা বলছি, নিউজ ভ্যানগার্ড যে কথা বলছে, যে যারা এই ভাষা ব্যবহার করছেন, যাদের ভাষা ককবরক, যাদের ভাষা, যাদের মাতৃভাষা ককবরক, যারা ককবরক ভাষায় পড়াশোনা করছে, স্টুডেন্টসরা, যারা শিক্ষকরা, যারা পড়াচ্ছেন, কিংবা যারা সাহিত্য চর্চা করছেন, ওনারা কিন্তু ঠিক করবেন, ওনারা চয়ন করবেন ককবরক ভাষার লিপি কি হবে। আমরা চাই এই বিতর্কের একটা সমাধান পথ বেরিয়ে আসুক এবং ককবরক ভাষা যেন অতি দ্রুত তার লিপি পায়, নির্ধারিত লিপি পায়, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো ছাত্রকে বিভ্রান্ত না হতে হয়, বা চাকরি ক্ষেত্রে কোনো কর্মীকে যেন বিভ্রান্ত না হতে হয়, অ্যাটলিস্ট লিপির জন্য, এই ভাষার লিপির জন্য, যেই ভাষা আমাদের রাজ্যেরই ভাষা, আমাদের রাজ্যেরই মানুষের ভাষা, এবং এই তাদেরই মাতৃভাষা নিয়ে তাদের যেন বিভ্রান্ত না হতে হয়, সেটাই আমাদের বক্তব্য। এখন কথা হচ্ছে, পবিত্র সরকার কমিশনের কথা আপনি বলছিলেন, পবিত্র সরকারের রিপোর্ট আমার হাতে রয়েছে। বিপুলবাবু এবং মঙ্গলবাবু, আপনাদের দুজনের কাছেই একটা জিনিস জানতে চাইবো, যে ককবরক ভাষার ব্যবহার বাড়ানোর জন্য প্রফেসর পবিত্র সরকার যে রিকমেন্ডেশন গুলো করেছিলেন, এখন দেখুন লিপি একটা আলাদা ব্যাপার, আর রিকমেন্ড করেছিলেন উনি কিছু প্রস্তাব করেছিলেন যে ভাষার ব্যবহারের জন্য, সেগুলো কতটুকু ফলপ্রসূ হয়েছে। আমি ডাইরেক্ট বিপুলবাবু আপনার কাছে আসবো। এখানে একটা জায়গায় দেখা আছে, যেহেতু আপনি সংবাদ পাঠক ছিলেন এবং আইসিটি ডিপার্টমেন্টের সঙ্গে ছিলেন, দ্য ইনফরমেশন কালচার অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা মে স্ট্রেংথেন অ্যান্ড ওয়াইডেন ইটস সাপোর্ট অ্যান্ড স্পন্সরশিপ অফ মডার্ন and traditional full-length short play, skit, jatra and other such audiovisual performance which we know we already there. Song and drama, readings, recitation in Kokborok and other languages may also be given wider exposure. এটা হয়েছিল কিনা? উনি 2005-এ রেকমেন্ডেশন করে গেছেন, 4 থেকে শুরু করেছিলেন, তারপর 5-এ রেকমেন্ডেশন করে গেছেন, সেটা হয়েছে কিনা? সেটা আমাদের আইসিটি ডিপার্টমেন্ট থেকে যে সংখ্যাটা বেরুতো, যে ককবরকে একটা রাইমা, সেটা কিন্তু বাংলা ভাষাতেই বেরুতো, বাংলা স্ক্রিপ্টে। আচ্ছা, ককবরক ভাষা কিন্তু স্ক্রিপ্টটা বাংলা, কিন্তু কখনো এটা ইংরেজিতে বেরোয়নি। আর এই যে প্লেগুলা, নাটক, যাত্রা, সমস্ত যেগুলো হতো, সেগুলো তো আমাদের যারা নাটক যাত্রা করতেন তারা নিজেরা যে স্ক্রিপ্টে লিখতো, তারা ফ্লুয়েন্টলি তারা তো বাংলা স্ক্রিপ্টেই লিখতে পারতো, বাংলা দিয়েই করতো, কখনো তারা রোমানে লিখতো বলে আমার জানা নেই। তবে বর্তমানে যারা নতুন শিল্পীরা এগিয়ে আসছেন, যারা অ্যানাউন্সমেন্টের কাজ করছেন, যারা সংবাদ পাঠকের ভূমিকায় আসছেন বা বিভিন্ন চ্যানেলে কাজ করতে আসছেন, তারা কিন্তু ইংরেজির ফ্লুয়েন্ট, ইংরেজি স্ক্রিপ্টটাই তারা পছন্দ, এবং তারা ইংরেজি স্ক্রিপ্টেই বলতে পারে এবং লিখতেও পারে। তারা বাংলা স্ক্রিপ্টে তারা লিখতেও পারে না, আর পড়তেও জানে না, পড়তে অসুবিধা হয় আর কি তাদের খুবই। ওকে, আরেকটা জায়গায় আমি উল্লেখ করব এখানে, এটা পবিত্র সরকার কমিশনের যে রিকমেন্ডেশন আছে, সেখানে লেখা আছে, দ্য গভর্নমেন্ট শুড রিকোয়েস্ট দ্য অথরিটিস অফ অল ইন্ডিয়া রেডিও অ্যান্ড দূরদর্শন including other private channels that operate in Tripura for widening the scope of their broadcast and telecast in Kokborok and other tribal languages beyond what had been scheduled back in 1974 for All India Radio and what began with the inception of Doordarshan service in the state. সেই অর্থে আপনি কি দেখেছেন? আপনি তো অল ইন্ডিয়া রেডিওতে ছিলেন, অল ইন্ডিয়া রেডিওতে ককবরক ভাষার আমরা ককবরক ভাষার সংবাদও শুনেছি আপনাদের কণ্ঠে, এবং পাশাপাশি ককবরক ভাষার গান আমরা শুনতাম। এছাড়া কিভাবে ককবরক ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে এইসব জায়গায়? ককবরকে চাঙ্কগুলো বানানো হয়েছিল, ককবরকের যে সমস্ত সকালের যে সমস্ত চাঙ্ক ছিল 10 মিনিটের জায়গাতে আধা ঘন্টা করা হয়েছিল, দুপুরের চাঙ্কগুলো আর একটু বাড়ানো হয়েছিল, এর মধ্যে বিকালবেলা আর একটু বাড়ানো হয়েছিল, এরপর FM উজ্জয়ন্ত বলে কিছু আর একটা চ্যানেল, ওইখানে শুধু ককবরকই যেত, বাংলা যেত, বাংলা চ্যানেল এইভাবেই যেত। দূরদর্শনেও তাই, সেরকম ভাবে প্রোগ্রামগুলো সম্প্রসারণ করা হয়েছে এবং ককবরকে
খবরও প্রচার করা হয়েছে দূরদর্শনে, এবং এই ককবরকে সকালে বাংলা বুলেটিন নতুন করে বাংলা এবং ককবরক আকাশবাণীতে প্রচার করা হয়েছে। ওকে, ঠিক, আমরা সেটা দেখতে পাচ্ছি, কারণ আকাশবাণী এবং দূরদর্শনের প্রসার ভারতীতে যেসব ককবরক অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো এখন আমরা সেগুলো জানি, আমরা দেখতে পাই। পাশাপাশি বিভিন্ন যেটা বলা হয়েছে যে বিভিন্ন প্রাইভেট চ্যানেলও কিন্তু ককবরক ভাষার এবং ব্যাপ্তি ঘটানোর জন্য সবারই কিন্তু ককবরক ভাষার আলাদা সেগমেন্ট রয়েছে। একটা জায়গা আমি একটু জানতে চাইবো, বিশেষ করে মঙ্গলবাবু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করব, যে আমরা যখনই ককবরক ভাষার কথা বলি এবং ককবরক ভাষার সমৃদ্ধ কতটা হয়েছে সেটার জন্য বলি, ককবরক ভাষা নিশ্চয়ই যারা অন্যান্য জাতি গোষ্ঠীর যারা আছে অনেকেই বলতে পারেন, অনেকেই লিখতেও পারেন, অনেকেই এই ভাষার উপর পড়াশোনাও করেছেন, কিন্তু যাদের মাতৃভাষা ককবরক ওনারা ককবরক ভাষা বলছেন এবং অনেকেই এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে পড়াশোনা করছেন, মাতৃভাষাটাকেই ল্যাঙ্গুয়েজ রাখছেন, পড়াশোনা করছেন। তার জন্য একটা লিপির বিতর্কে সমস্যা হচ্ছে, কেউ বাংলাতে পড়ছেন, কলেজে গিয়ে আবার রোমানে পড়তে হচ্ছে। কিন্তু ওয়েল এডুকেটেড নৃগোষ্ঠী যাদের মাতৃভাষা ককবরক কিন্তু তারা ওয়েল এডুকেটেড, সম্ভ্রান্ত, যারা শহরবাসী, তাদের মধ্যে অনেক অভিযোগ অনেকটাই আসে যে তারা অনেকেই নিজেরাই ককবরক ভাষা ব্যবহার করছেন না, এবং এর ফলে, এটা না করার ফলে ককবরক ভাষার শহরে ব্যাপ্তিটা কি কম ঘটছে বলে আপনাদের মনে হয় কিছুটা? না, একসময় এরকম হয়েছিল, কিন্তু এখন তো হয়তো অনেক 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 কমে গেছে এটা। আচ্ছা, কিন্তু আমি এটার চাইতে আমি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারটা হইল গিয়া, যে আমাদের যে এই যে আপনি মাতৃভাষার কথা বলছেন, যে আসলে এই যে সুইচ ওভার বা মানে এই ম্যাটারগুলা, সাপোজ একজন যে পাহাড়ে থাকে, পাহাড়ের যে ককবরকবাসী, যে ছোটবেলা থেকে সে মায়ের কুলে থেকে ওখানে পারিপার্শ্বিক সেই কৃষ্টি সংস্কৃতি সবটাই ওখানে একদম ওইটার সঙ্গে সে ওখানে ওখানে কোনো নন ট্রাইবাল লোক নাই, কোনো বাংলা ভাষাভাষীর লোক নাই, এখন ওইখানে স্কুল আছে, সে তো যেহেতু বাংলা ভাষা কই থেকে শিখবে? আচ্ছা, সে তো ঘরে ওই বাচ্চা মানে ইয়া থেকে, সে যেহেতু মাতৃকুলে থেকে যখন সে ধীরে ধীরে বড় হচ্ছিল, সে তো শুধু মায়ের কথা দিয়ে, মাদার টাং, মার কথাই শুনেই তো ককবরক মানে শিখছে। যখন স্কুলে যাবে সে তখন পাচ্ছে বাংলা ভাষাটা। বাংলা ভাষাটা কই থেকে পাচ্ছে? টিচারদের কাছ থেকে। তখন সে ফার্স্ট শুনছে, এবং ওইখানে আমাদের ওইখান থেকে প্রি নার্সারি এগুলো তো মানে প্রি ইয়ে তো হয় না, ক্লাস 1 থেকে মানে হয় না, ক্লাস 1 থেকে। তো ক্লাস 1 থেকে যখন বই পাবে, বই পাওয়ার পরে তখন সে বাংলা ভাষাটা শিখতে হচ্ছে। আচ্ছা, তাইলে যে নাকি এটা ভাষাটা শেখার অর্থ মানে কি হইলো? তাইলে সে শুধু মুখস্থ শিখতে হবে। আমরা নিজেও একই, তবু আমরা একটু মিশ্র মানে ইয়েতে থাকাতে আমরা বাংলা ভাষাতে কোনো না কোনো আমাদের অসুবিধা ছিল না। কিন্তু একদম যেখানে একদম মানে ককবরক ভাষাভাষীরাই শুধু থাকে, অন্য ভাষাভাষীর লোক থাকে না, তারা তো মানে স্কুলে গিয়ে শিখতে হচ্ছে প্রথম। তো প্রথম হলে মুখস্থ শিখতে হচ্ছে বাংলা, 2 নম্বরে যখন ইংরেজি আসবে ইংরেজিও শিখতে হচ্ছে। তো দুইটা ভাষা একজন ছেলে বা মেয়ে বাচ্চা সে ওইটা দুইটা একসঙ্গে সাইমেন্টানেসলি শিখে মানে যাচ্ছে। একটা তার কখও শিখতে হবে, অও শিখতে হবে, আবার এবিসিডিও শিখতে হবে, আবার নতুন সে মানে তার এটা তো করেছে। যার কারণে আমাদের ভারতীয় সংবিধানে এবং এটা এখন যে নতুন যে মানে এডুকেশন পলিসি হইল, এখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আনা হয়েছে। যার কারণে এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এটা আজকালে না, এটা অনেক পুরানো, কিন্তু কোনো না কোনো কারণে দেশের সমস্ত রাজ্যে এটা চালু হয় না। এখন নতুন যে পলিসি মানে ইয়া হইল ন্যাশনাল এডুকেশন পলিসি, ওই পলিসিতেও মাদার টাঙ্গের যে মানে ব্যাপারটা এখানে রাখা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে আপ টু ক্লাস 5 অবধি, মানে তার যে প্রাইমারি লেভেলে। এখন এই প্রাইমারি লেভেলে যার কারণে এটা শুধুমাত্র এই ভাষা কমিশন কি বলে মানে শুধু যে এডুকেশন পলিসিতে আসছে বলে হচ্ছে এমন না, এটা এর আগেও অনেক অনেক বছর মানে অনেক আগে থেকে 1968 থেকে এটা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা চলে, কিন্তু আমাদের ত্রিপুরার কয়েকটা এটা ইয়ে ছিল, তারা অ্যাকসেপ্ট করে নাই। সিবিএসসি থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল 2014 এর দিকে। আচ্ছা, এটা হইলে গা আমাদের রাষ্ট্রপতি যে কোনো লিঙ্গুইস্টিক মাইনরিটি কমিশন গঠন করতে পারে। তখন এটা 2014 থেকে লিঙ্গুইস্টিক মাইনরিটি কমিশন
আমাদের মহামান্য রাষ্ট্রপতি ইয়ে করেছিল, মাইনরিটি ল্যাঙ্গুয়েজ কমিশন। আচ্ছা। ওই মাইনরিটি ল্যাঙ্গুয়েজ কমিশন থেকে আমাদের ত্রিপুরা রিপোর্টে গেছে। ওই ত্রিপুরার রিপোর্টে ওইখানেও মানে বলা হয়েছে যে আমাদের এখানে যে মাদার টাং আছে, এটা হইল আর্টিকেল 350A। আচ্ছা। এখানে হইল মাতৃভাষার ইনস্ট্রাকশন, আপনার যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এটা থ্রু মাদার টাং হইতে হইব। বাচ্চা এটা প্রাইমারি লেভেলে, প্রাইমারি সেকশনে বা প্রি প্রাইমারি স্কুলগুলোতে কি করে তার মাতৃভাষায় তাদের শিক্ষাদান মানে ইয়ে করতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিনিমাম, হ্যাঁ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তারপরে এবং সিবিএসই তারা একটা সার্কুলার করে সমস্ত স্কুলে স্টেট গভর্নমেন্টকেও এবং যে সমস্ত সিবিএসইর আন্ডারে যে স্কুলগুলো চলে তাদেরকেও একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে সেপারেট প্রিফারেন্স ল্যাঙ্গুয়েজ রেজিস্টার তৈরি করার জন্য। এক স্কুলে কতজন কোন ল্যাঙ্গুয়েজের, মাদার টাংটা কি কোন ল্যাঙ্গুয়েজে, ওইটার জন্য একটা ইয়ে করছিল, এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এটাতে যেখানে যেখানে মানে কি বলে বড় ভাষাভাষী আছে, যে কোনো লিঙ্গুইস্টিক মাইনরিটি যে এগুলো আছে ভাষাভাষীর লোক, তাদেরকে একটা রেজিস্টার করার জন্য বলা হয়। কিন্তু আমাদের এখানে এই কাজগুলো হয় নাই। ইভেন এখন এডুকেশন পলিসি আসার পরেও আমাদের এখানে কিন্তু 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এখনো ঠিকভাবে কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আর শ্যামলবাবু আপনি কয়েকটা দিক খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। এখন একটা শেষ জায়গায় জানতে চাইবো আপনার কাছে, আইনের দিক থেকে জটিলতার কথা আপনি বলছিলেন, এই লিপি বিতর্কের সমাধান পথ খুঁজতে গেলে কিভাবে খোঁজা যাবে বলে আপনার মনে হয়? লিপি বিতর্ক তো নিয়ে তো গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সবখানেই তো চলছে এটা। এবং আমার মনে হয় এখন অব্দি যে এখন 2টা কমিশন তো হয়ে গেল স্ক্রিপ্ট ইস্যুতে, তাদের একটা রিপোর্ট আছে, এবং এই প্রেজেন্ট গভর্নমেন্টে আরেকটা স্ক্রিপ্ট কমিটি কিন্তু হয়েছে গঠন হয়েছে, একটা গঠন হয়েছে, ওইটা এখনো কিন্তু হয়তো রিপোর্ট জমা পড়ে নাই। এখন দেখতে হবে তারা মানে কি করে, তখন তিনটা রিপোর্ট, 2টা রিপোর্ট হাতে আছে। এখন আরেকটা রিপোর্ট যদি বের হয় তাহলে পরে ওখানে দেখা যাবে এটা তারা কি মানে স্ক্রিপ্টটারে মানে ইয়ে করে প্রেফার করছে। তো এখন 3টা মানে কমিশনের রিপোর্টটাকে একসাথে নিয়ে যদি গভর্নমেন্টের মানে ইয়ে চায় সত্যিকারে যদি ককবরকের ডেভেলপমেন্ট হোক, স্ক্রিপ্ট ইস্যুটা কি আমার তো আসলে ডেভেলপমেন্ট, আমার এটা রোমান হোক বাংলা হোক, এটা তো আমাদের সেদিন এই যে পবিত্র স্যার উনি তো বলে গেছেন রোমান আর বাংলা হরফ নিয়ে মানে কোনো ইয়ে না, হরফ তো যে কোনো ভাষাতেই লিখতে পারে। আলটিমেটলি ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট এবং সেই ল্যাঙ্গুয়েজ যারা বলছে তাদের ডেভেলপমেন্ট। তো এটাতে এখন আমি যদি বাংলাতেই লিখি তাহলে কি আমাকে ইংরেজি ছাড়তেই পারি? রোমান হরফ তো ছাড়তেই তো না, আমি ইংলিশটা আমি পড়তে হইব। এবং এখন তো আরো স্কুল মানে ইয়াতে এই বিদ্যাজ্যোতি ইয়েগুলোতে এটা সব ইংলিশ মিডিয়াম চলছে। এখন যেভাবে পলিসি চলছে সুবিধা হয়ে যাবে। তো বাচ্চারা তো আমার যে মানে ট্রাইবাল মানে বড় ভাষাভাষী লোক তারা তো এমনিতেই 2টা ভাষায় শিখতে হচ্ছে, একটা বাংলা মানে বাংলা হরফ রোমান হরফ 2টাই শিখতে হচ্ছে। আদারওয়াইজ সে আফটার 6 এখন এডুকেশন পলিসিতে ক্লাস 5-এর পরে সে তো 6-এ যাবে, তো 6-এ গিয়ে কি দিয়ে পড়বে সে? শুধু একটা আমরা বড় একটা সাবজেক্ট আছে, ঠিক আছে, এটা শুধু মানে তো বাকিগুলা ভূগোল আছে, ইতিহাস আছে, অন্যান্য সাবজেক্ট আছে, এগুলো সব বাংলাতে, এগুলো তো আর সে তো বাংলা তো শিখতে হচ্ছে সে। প্রশ্ন হচ্ছে এখানে 2টাই শুধু মানে শুধু ককবরকটার কিছু কিছু মানে ইয়ার জন্য না, ওইটা চাইছে যে এটা তো সুবিধা বলে এই জিনিসটাকে এটা এখানে উপলব্ধি করতে হবে গভর্নমেন্টকে, সরকারকে, এবং আমাদের যারা কাজ করছে তাদেরকে এটা বুঝতে হইব যে আমার রোমান নিলে কি হইব, এমন কি হইব। কিন্তু যদি ভাষার যদি উন্নয়ন হয়, ভাষার যদি ডেভেলপ হয়, তাহলে ওই স্ক্রিপ্টটারে আমি কেন নেব না? বাংলা দিয়ে যদি হয় আমি কেন বাংলা নেব না? আমাকে যদি এখন ম্যান্ডারিয়ান যদি আনা হয়, বা আমাকে যদি এখন বলছে দেবনাগরী আর বাংলার মধ্যে তফাৎটা কোথায়? কোনো তফাৎ নাই তো। ঠিক, সেগুলো আলোচনার ব্যাপার রয়েছে আরো। তো এই কারণে এটা এক্সপার্টদের নিয়ে, এক্সপার্ট যখন এখানে একটা বসা মানে কমিটি করে যদি একদম সবাই নিয়ে মানে ডিসকাস করে যদি আলোচনা করে যদি করে, তাহলে এটা সহজ। এটা ওকে। আর অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। বিপুল বাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি কিভাবে মনে করেন যে এই সমস্যার সমাধান হবে এবং কি প্রত্যাশা রাখছেন সরকারের কাছে? আমারও প্রত্যাশা এটাই যে খুব দ্রুতই এই সমস্যাটার সমাধান হোক, এবং মঙ্গলবাবু যেটা বলেছেন যে নতুন যে আরেকটা কমিশন গঠন করেছেন বর্তমান সরকার,
আর তাদের রিপোর্ট কি আসে এটা দেখে নিয়ে পর্যালোচনা করে এবং আগের যে দুটো রিপোর্ট রয়ে গেছে পবিত্র সরকার রিপোর্ট এবং সমালোচনা যে রিপোর্ট সেগুলো টালি করে দেখতে পারে যে কোনটা অ্যাকসেপ্টেবল এবং কোনটা ফ্রুটফুলি কাজ করবে আমাদের কক্সবাজারবাসীদের জন্য। আচ্ছা, এটা হলেই আমারও মানে সবারই মঙ্গল এবং আমিও এটাই চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে ককবরক ভাষার লিপি বঞ্চনা নিয়ে এই গুরুত্বপূর্ণ টক শোতে আজ আসার জন্য এবং আপনাদের মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের 17তম পর্ব ককবরক ভাষার লিপি বঞ্চনা নিয়ে। অনেক আলোচনা হয়েছে, যেটা শুরুতেই বলছিলাম যে অনেক আলোচনা হয়েছে, অনেক দিক আমরা এখানে জানতে পেরেছি। আজ এমন কিছু জিনিস জানতে পেরেছি যেগুলো হয়তো আমাদের জানা ছিল না, কিন্তু আমাদের জানার তো শেষ নেই, মানুষের জানার শেষ নেই, আমরা জানতেই পারি, আরো আলোচনা হতে পারে, আরো জানতে পারি। কিন্তু কথা হচ্ছে যে কিভাবে, কোথা থেকে, এর সমাধানের শুরুটা কোথা থেকে শুরু হবে, এই বিতর্কের শেষের শুরুটা কোথা থেকে শুরু হবে। হোক না নিউজ ভ্যানগার্ডের এই টক শো বা এই আলোচনা, এখান থেকেই ককবরক ভাষার এবং তার লিপি নিয়ে যে বিতর্কটা, সেই বিতর্কের শেষের শুরুটা এখান থেকে হোক। কিন্তু হোক একটা লিপি নির্ধারণ হোক, যাতে ককবরক ভাষা নিয়ে যারা পড়াশোনা করছে, আগামী প্রজন্ম যাদের মাতৃভাষা ককবরক, স্কুলে গিয়ে যেন তাদের পরীক্ষার হলে গিয়ে বা স্কুলে গিয়ে বইটা খুলে যেন বিভ্রান্ত না হতে হয়। যে কোনো একটা ভাষা কিংবা দুটো ভাষা হলে দুটো ভাষা, অপশনাল হলে অপশনাল, কিন্তু কিছু একটা নির্ধারিত হোক, এটাই কিন্তু ওনারাও চাইছেন এবং নিউজ ভ্যানগার্ডও এটা চাইছে। কোন হরফে হবে তা নিউজ ভ্যানগার্ড বলছে না, নিউজ ভ্যানগার্ড বলছে তার একটা স্বীকৃতি হোক, ককবরক ভাষার লিপির স্বীকৃতি হোক। আপনি কি মনে করছেন তা অবশ্যই আপনারা জানেন কিভাবে আপনাদের মতামত জানাতে পারেন। নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে গিয়ে আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে গিয়ে আপনিও কিন্তু জানাতে পারেন আপনি কি মনে করছেন এবং ককবরক ভাষা নিয়ে আর কি জানতে চাইছেন, আপনি ককবরক ভাষার লিপি নিয়ে আর কি জানতে চাইছেন, কোন হরফে আপনি লিখতে চাইছেন, যে কোনো কিছু অনুষ্ঠান নিয়ে কোনো মতামত আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে গিয়ে আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে। তো আমরা নানান দিকে নজর রাখছি, রাজ্যের খবর, জাতীয় স্তরের খবর, আন্তর্জাতিক স্তরের খবর, নিউজ আপডেট এবং পাশাপাশি বিভিন্ন বিষয়ে টক শো আমরা নিয়ে আসি আপনাদের জন্য। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।